হ্যালো, এই তো আমার সোনার বাংলাদেশ, দোয়েল শ্যামা কোয়েল ডাকে, সুরের নাই তো সে। এই তো আমার দেশ সোনার বাংলাদেশ, দোয়েল শ্যামা কোয়েল ডাকে, সুরের নাই তো সে। এই তো আমার দেশ, কলসি কাকে পল্লী বধূ জল ভরতে যায়, রাখালিয়া ধেনু ছেড়ে বাঁশুরি বাজায়। কলসি কাকে পল্লী বধূ জল আনিতে যায়, রাখালিয়া ধেনু ছেড়ে বাঁশুরি বাজায়। আহ দেখতে কত মধুর লাগে, দেখতে কত সুন্দর লাগে সেই না পড়িবে। কোয়েল শ্যামা কোয়েল ডাকে, সুরে নাই খুশি। এই তো আমার দেশ, বর্ষা এলো বাকি বাকি ভাটিয়ালি গায়, বাংলা মায়ের সবুজ মায়া আমারই কাদায়। বর্ষা এলো বাকি বাকি ভাটিয়ালি গায়, বাংলা মায়ের সবুজ মায়া আমারই কাদায়। আহ পাগলি বেটির মুচকি হাসি, পাগলি বেটির মুচকি হাসি পাগল করলো দেশ। কোয়েল শ্যামা কোয়েল ডাকে, সুর নাই খুশি। এই তো আমার দেশ সোনার বাংলাদেশ, কোয়েল শ্যামা কোয়েল ডাকে, সুর নাই খুশি। এই তো আমার দেশ সোনার বাংলাদেশ, কোয়েল শ্যামা কোয়েল ডাকে, সুর নাই খুশি। এই তো আমার দেশ। পালিয়ে গেছে বেগম সাহেবা, তার একমাত্র শিশু কন্যাকে নিয়ে পালিয়ে গেছে। কিন্তু আদিল শাহ শত চেষ্টা করে আমার হাত থেকে রেহাই পাইনি। তাই তো তাত্তাশা রক্তে আমি আমার তরবারি খেলা রঞ্জিত করে ফেলেছি। এই জনাব, কিন্তু বেগম সাহেবা তার একমাত্র শিশু কন্যাকে নিয়ে পালিয়ে গেছে। এই রাতের অন্ধকারে কি করে এই নবাব মহলের বাইরে পালিয়ে গেছে আমি কিছু বুঝে উঠতে পারিনি। পারলে না জালিম খাপ, আমার পথের কাটা পরিষ্কার করে দিতে পারবে না। জনাব কি তাহলে আমার উপরে যাও, অপদার্থ আমার সম্মুখ থেকে চলে যাও। এত বড় কাজের দায়িত্ব দেওয়াটা তোমার মতো অপদার্থের হাতে উচিত হয়নি। জনাব কি তাহলে আমার উপরে বিশ্বাস রাখতে পারছি না জালিম খাপ। যাও, তুমি আমার সম্মুখ থেকে চলে যাও। এরপরেও শিবসরাকে দাঁড়িয়ে থাকা
পুরুষের পরিচয় দেওয়া ছাড়া কিছুই ভাবতে পারি না ভাই সাহেব। একই হোসেন মাহমুদ, তুমি এখানে? এই সাহেব হয়তো ভাবতেই পারেননি এত তাড়াতাড়ি আমি শিকার থেকে ফিরে আসবো, তাই তো? হোসেন মাহমুদ, আফসোস আফসোস ভাই সাহেব, এত বড় একটা দায়িত্ব এই নির্বোধ সিপাহসালার হাতে দেওয়া মোটেই ঠিক হয়নি। জনাব, তাহলে কি ভাববো? জনাবের আশকারা পেয়ে হোসেন মাহমুদ আমাকে অপমান করতে শুরু জান জান খাঁ সাহেব, আপনার মতো একটা বেয়াকুব নির্বোধ সিপাহসালারকে অপমান করার মনোবৃত্তি আমার নেই। তাই আশা করি কোনো ব্যাখ্যাই না করে এই মুহূর্তে এই স্থান পরিত্যাগ করো। ঠিকাই হোসেন মাহমুদ, ঠিকাই। আজ আমি খালি হাতেই ফিরে যাচ্ছি, মগর ইয়াদ রাখো হোসেন মাহমুদ, এই বিয়াজ্জতি খেসারাত আখেরি আমি আদায় করে নেব। জালিম খাঁ, याद रखो मेरे नाम खदी खान मिर्जा मोहम्मद जालिम खां। জালিম খাঁ, সেই দিনের আশায় হোসেন মাহমুদ বুক পেতে বসে রইল। হোসেন মাহমুদ, ভাই সাহেব, আপনার চক্রান্তের কারণ কি? তুমি আমার কাজের কৈফিয়ত চাইতে এসেছো? হ্যাঁ, বলুন জনাব, কেন আমার ভাইজানকে হত্যা করেছেন? কৈফিয়ত দিন। সেই কৈফিয়ত আমি তোমার কাছে দেব না। তুমি এই মুহূর্তে আমার সম্মুখ থেকে না, আমি যাব না। আমি জানি মসনদের লোভে আপনি আপনার বিবেক শক্তিকে পর্যন্ত হারিয়ে ফেলেছেন, তাই নিজের ভাইকে হত্যা করে এই মসনদে বসার পথ পরিষ্কার করে নিয়েছেন। কিন্তু আপনি হয়তো ভেবে দেখেননি এই হোসেন মাহমুদ বেঁচে থাকতে সে আশা আপনার কোনোদিন পূর্ণ হবে না। তাহলে যে তোমাকে অন্ধকার কবরে যেতে হবে, কারণ যে আমার চলার পথের কণ্ঠক হয়ে দাঁড়াবে তাকে আমি কবরে পাঠাবো। এ ভয় আমার নেই ভাইজান। আমার আগ্রাপুরের প্রজারা যেই নবাবের প্রশংসায় পঞ্চমুখী হয়ে থাকত, যে নবাবের প্রতিটি কাজে সন্তুষ্ট হয়ে দীর্ঘায়ু কামনা করত, সেই নবাবকে যে কত হত্যা করতে পারে তার পক্ষে এমন কোনো কাজ অশান্ত থাকতে পারে না। ভাইজান, ধৈর্যের সীমা তুমি ছাড়িয়ে যেও না। আমি জানি ভাইজান, তাহলে যার পরিণাম কত ভয়ঙ্কর, কত ভীষণ তা তোমাকে আমি বুঝিয়ে দেব। আমি জানি সে সুযোগ আর আপনাকে দেওয়া হবে না ভাইজান। বড় ভাইয়ের মৃত্যুতে আমার বুকের পাঁজর ভেঙ্গে খান খান হয়ে গেছে। তাই তাই আজ আপনাকে বলে যাচ্ছি ভাইজান, বড় ভাইকে হত্যা করে যে অপরাধ আপনি করেছেন তার জন্য এই আগ্রাপুরের প্রত্যেকটি প্রশাসন আপনার কাছে জবাব চাইতে আসবে। সেদিন যদি আপনি জবাব দেন ভালো, নইলে একদিন এই হোসেন মাহমুদ আপনাকে হত্যা করতেও দ্বিধা করবে না। তার পূর্বে এক্ষুনি চাপকে তোর পিঠের ছাল তুলে নেব। চাবুক তোমার তৈরি আছে, খোদা তোমার হাতে।
আমি এখন তুমি কথা বলছো নবাব নাদির শাহর সামনে দাঁড়িয়ে। আহা, তাই তো কথা বলছি আর শয়তান আদিল শাহ মহলে দাঁড়িয়ে। কারণ যেদিন থেকে আদিল শাহ মহল থেকে চলে গেছে সেদিন থেকে এই মহলে শুধু দুদকের আগুন পরিণত হয়েছে। তাই এই একিম ফকির এই দুদক পরিণত থেকে চলে যেতে চাই আলোর সন্ধানে, আলোর সন্ধানে। চাবুক তোমার লইয়াছে খোদা তাআলার হাতে। ভাইজান, এই ফকিরের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে আমি তারও স্বরে চিৎকার করে বলে যাচ্ছি, ভাইজান, এই মসনদের লোভে বিবেকের তাড়নায় আপনি যে ভুল করেছেন সেই ভুল আপনার একদিন ভাঙবে। সেদিন এই মসনদ ঠিক থাকবে, থাকবেন না শুধু আপনি, নাদির শাহ, নাদির শাহ। তুমি ওই যাতে রাখো জান মাহমুদ। নবাব নাদির শাহ চলে যাবার পূর্বে तमाम अग्रापुरকে আমি কবরস্থানে পরিণত করে দেব। তবেই আমার নাম নবাব নাদির শাহ। শুনিয়াছি রাজবাড়িতে নাকি মেহমান এসেছে, তাই আজ নাচ গানের আয়োজন করা হবে। এদিকে রাজার হুকুম, ভাবি সাহেবকে বলেছে ফুলের মালা গেঁথে নিয়ে যেতে, কিন্তু এই ফুল দিয়ে কি আর মালা গাঁথা হয়? ভাবি জিজ্ঞেস করলে বলবো মেহমানদের কপাল মন্দ, তাই আজ ভালো ফুল পাওয়া যায় না। যাকে সে কথা, আজ না হয় আমি জবা ফুলের মালাই গাঁথি, কিন্তু এই একা একা আমার যে কিছুই ভালো লাগছে না। এই অবসর টাইমে আমি না হয় একটা গান গেয়ে নিই। হাসিবে কিসে লাগো মোর জীবনে, মিলনের স্বাদ জাগে বন্ধু যৌবনী, প্রাণ বন্ধুর সনে মিলনের স্বাদ জাগে বন্ধু। আসিবে কিসে লাগন মোর জীবনে, আসিবে কিসে লাগন মোর জীবনে, মিলনের স্বাদ জাগে বন্ধু যৌবনী, প্রাণ বন্ধুর সনে মিলনের স্বাদ জাগে বন্ধু।
आसमानेर हो ऐसा सीन हम कभी नहीं देखा। अच्छा बीबी, तुम्हारा नाम क्या? सकीना। सकीना, बहुत अच्छा, बहुत मीठा नाम प्यारी। থাকো তো ঠাই। এসব জেনে আপনার প্রয়োজন কি? আছে প্যারি, কারণ আমি কখনো ভাবতে পারিনি এইসব পালা খাই এইসব শেষে থাকতে পারে। চলো প্যারি, জীবন ভর বহু দৌড়াত আমি দেখেছি, কিন্তু ऐसा कब जरूरत चीज हम कभी नहीं देखा। আমি তোমাকে আমি কি করবে তুমি? রাজধানীতে নিয়ে যাবো। হুশিয়ার বিদেশি কুত্তা, আর একবার এ কথা উচ্চারণ করলে আমি তোর জীবনটাই উপড়ে নেব। নবাবের প্যারের কর্মচারীকে কিভাবে সম্মান করে কথা বলতে হয় তাও শিখনি দেখছি। তোমার মতো বিদেশি জানোয়ারকে কিভাবে যে সম্মান করতে হয় তাই এই সকিনা খুব ভালো করেই জানে। এখনো বলছি ভালো ভালো এখান থেকে চলে যাও, নইলে জুতো মেরে এখান থেকে তাড়িয়ে ছাড়বো। সামান্য औलाद का ऐसा हिम्मत दिखाई दिखाई। আমি ও শিবাও সালা সালিকা তোমাকে যে কিভাবে জবাব দিতে হয় তা আমার ভালো করে জানা আছে। এসো এসো, ছেড়ে দে বলছি, ছাড় বলছি, ছেড়ে দে, ছেড়ে দে। চলে এসো সুন্দরী, এইবার বুঝতে পারবে এই জালিমি কার থেকে হিম্মত। না না, আমাকে আমাকে ছেড়ে দে বলছিলাম বস। সম্পদ তুমি হয়তো জানো না প্যার, শত চেষ্টা করেও আজ আমার হাত থেকে তোমাকে কেউ রক্ষা করতে পারবে না। কি এত দূর? তবে রে শয়তানের বাচ্চা শয়তান, এত দূর ছাড়, ছাড় বলছি, ছাড়বি না? এবার বুঝে নে এই হাতের কত মজা। এক্ষুনি আমি তোর যত টেলি আমার প্রাচ্যতির বদলা নেব। ছাড় বলছি, বাঁচা! এমনি ভাবে মা বোনদের ইজ্জত লুটে নিবার শিক্ষা তোকে কে দিয়েছে? জবাব দে, বল। এড়িয়ে যা এখান থেকে। হুশিয়ার কাশ্মী নিকালো হয়েছে। না, আমি যাব না। শুনেছি রাজবাড়িতে নাকি তোমরা মেহমান হয়ে এসেছো। তোমরা যে অমানুষ তা আমাদের জানাও ছিল না। বলো বলো, জবাব দাও, জবাব দাও শয়তান।
তোমরা কি আমাদের মা বোনের ইজ্জত লুটে নিবার জন্যই শুধু আগ্রাপুর থেকে ইন্দ্রপুরে এসেছো? যদি বলি তাই, সেই সুযোগ তোমাকে দেওয়া হবে না জানো? ইন্দ্রপুরের মেয়েরা গরিব হতে পারে, ভীত দুর্বল নয়। তাদের দিকে হাত বাড়ালে আমরা সবাই মিলে কান লাগিয়ে রূপ ধরে তোমাদের এই কামনার বীজ দাঁতগুলো ভেঙে দেব। আমি জামালায় পাঠিয়ে দেবো হারাম। সাবধান খাসে, দয়া করে চাবুকটা নামিয়ে নিন, নইলে আমার হাতের তরবারির আঘাতে তোমার মূল্যবান মাথাটা মাটিতে নামিয়ে দেবে। যুবরাজ, তোমার সাহস তো কম নয়। শিবাউ সালা সালিমি খানের সঙ্গে যদি অস্ত্র ধরতে, তাহলে যে তোমাকে কাবলে যেতে হবে। সে ভয় আমার নেই নবাবের গোলাম। আমারই চোখের সামনে আমার মা বোনদের ইজ্জত লুটে নিবে, আর আমি তা নীরবে সহ্য করবো না। হবে না শয়তান, আমি এক্ষুনি তোকে হত্যা করে নাই নির্যাতনের চরম প্রতিশোধ। যে দেখ মূর্খম, মৃত্যু তোকে হাতে ছাড়ি দিয়ে হুঁশিয়ার নেরিকর্তা, আর এক পা অগ্রসর হয়ে তোর মাথাটা আমি উড়িয়ে দেব। অস্ত্র ফেলে দে বলছি। হ্যাঁ, যুবরাজ তোমার শুধু না, সাথে এই মরণ অস্ত্রখানাও থাকে। ভাইজান, এই শয়তান আমাকে সে আমি বুঝতে পেরেছি বোন। এবার তোমরা বাড়ি যাও, আর আমি এই বিদেশি লম্পটটাকে বুঝিয়ে দিয়ে আসি। এটা তাদের আজ্ঞাবল নয়, এটা হচ্ছে ইন্দ্রপুর। তাই তাদের মা বোনের ইজ্জতের চেয়ে আমাদের মা বোনদের ইজ্জত অনেক উঠে। তাই যাচ্ছে ভাইজান। তবে তুমিও তোমার এই মেহমানদেরকে বলে দিও, তারা যেন ভালোই ভালোই দেশে ফিরে যায়। তা না হলে এই দেশ রক্ষাতে আমরা তাদেরকে এই দেশের মাটিতে জ্যান্ত কবর দেব। শোনো বিদেশি ভদ্রবেশী শয়তান, মেহমান হয়ে এসেছো, মেহমানের মতোই থাকবে, নইলে দেশে ফিরে যাওয়ার সৌভাগ্য তোমাদের কোনোদিনও হবে না, বুঝলে? সামান্য একটা রাত আমাকে বাদশাহী করে গেল। আমি এর চরম প্রতিশোধ নেব। আফসোস সাহেব, আফসোস, সে সুযোগ আর তুমি কোনোদিনই পাবে না। যুবরাজ, শোনো খান সাহেব, নবাব তোমাদেরকে পাঠিয়েছে রাজকর আদায়ের জন্য। তাই তোমরা সুষ্ঠুভাবে রাষ্ট্র আদায় করবেন। এর ব্যতিক্রম হলে আমরা তোমাকে জবাই করতে বাধ্য হব। সম্ভব সামান্য প্রজাদের ভয়ে আমাকে পিছিয়ে গেলে চলবে না। যারা আমার বিরুদ্ধে অস্ত্র ধরতে আসবে তাদেরকে আমি কাবরে পাঠিয়ে দেব। তাহলে আর মাথা নিতে বেশে ফিরে যাওয়ার সৌভাগ্য হবে না। আমরা যেমন সমস্ত প্রজাদের অন্নদাতা, তেমনি তাদের ইজ্জত রক্ষার দায়িত্ব আমাদের। তাই জানে এদের প্রতি নির্যাতন করলে আমরা আপনাকে জবাই করতে বাধ্য হব। হুঁশিয়ার খান সাহেব, হুঁশিয়ার, হুঁশিয়ার। ইন্দ্রপুরের রাজ কর্মচারীগুলো দেখছি একেবারে নবাবের কর্মচারীকে কিভাবে সম্মান করে কথা বলতে হয় তাও এরা শিখেনি দেখছি। আগে বিয়াদব গুলোকে শাস্তি করার ব্যবস্থা করি, তারপর
মধ্যেই এই ইন্দ্রপুরকে জ্বালিয়ে পুড়িয়ে ধমকের তবেই আমার মির্জা মোহাম্মদ সমস্ত রাজ্যের প্রজারা অভিযোগ তুলেছে জালিম অত্যাচারে নাকি কেউ শান্তিতে থাকতে পারছে না, কিন্তু অসম্ভব। রাজা সমুদ্র সেন বেঁচে থাকতে কোন বিদেশি শাসককে প্রশ্রয় দেবে না। মহারাজ, জালিম খানকে আমার সাধের ইন্দ্রপুরে অশান্তির আগুন জ্বালিয়ে তুলেছে। আমিও তাই শুনেছি মহারাজ, কিন্তু আমি ভেবেই পাচ্ছি না যে কেন তারা আমাদের উপরে এইভাবে অত্যাচার চালাচ্ছে, আর কেন তারা রাজকর আদায়ের নামে আমাদের প্রজাদের উপর চালাচ্ছে অকথ্য নির্যাতন। আমার মনে হয় দেওয়ানজি এ সম্পূর্ণ নবাব বাহাদুরের চক্রান্ত, নইলে 15 বছর পূর্বে আদিল শাহ যে রাজকর মওকুফ করে দিয়ে গেছে, সে রাজকর আদায়ের জন্য কেন আজ নাদির শাহ উঠে পড়েছে? তবু আমরা এই অন্যায় আদেশ কিছুতেই মানব না। এই অন্যায়ের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো। তাই করতে হবে দেওয়ানজি, তাই করতে হবে। ও চিরে নবাব নাদির শাহ অন্যায় আদেশের জবাব দেওয়ার ব্যবস্থা করতে হবে। এই অদমের প্রণাম গ্রহণ করুন মহারাজ, এই অদমের প্রণাম গ্রহণ করুন মহারাজ। বিচার আর বিচার একটা বিদেশি জানোয়ারে বিদেশি জালিম খা, জনাব জালিম খা, কিন্তু তার অপরাধ ছকিনার হাত ধরে টানা হেচ্ছা করছিল, আর আমার স্ত্রী তাকে বাধা দিতে গেলে তাকে মেরেছে চাবুক। আপনি শয়তানের বিচার করুন মহারাজ। জালিম খা, জালিম খা, জালিম খা, এত বড় স্পর্ধা! আমারই আশ্রয় দাতা ছকিনার মায়ের ইজ্জত নিধত্ত হয়েছ, আমারই পূজারী ব্রাহ্মণের স্ত্রীকে মেরেছ চাবুক। জানো না এই অত্যাচার আমি নীরবে সহ্য করবো না, এর শাস্তি তোমাকে পেতে হবে। সেই জানোয়ার থেকে তোমরা তাকে ইন্দ্রপুরের বাড়িতে পৌঁছে ফেলতে পারবে না। পারতাম দলটি পারতাম, ভাগ্যে সেদিন বাড়িতে ছিলাম না, নইলে যে শয়তান ওই ছকিনার গায়ে হাত দিয়েছে, আমার বিজয়কে মেরেছে চাবুক, সেই শয়তানকে মায়ের হাতের খড়গতি হাত দুটো কেটে নিয়ে তাকে বুঝিয়ে দিতাম নারী নির্যাতনের শাস্তি কত ভয়ঙ্কর। বিদ্যুৎ, আমি এই অপরাধের জন্য এই শয়তানের আমি বিচার করব। তবে হ্যাঁ, আর যদি কোনোদিন এ দেশের মাবতীর প্রতি হাত বাড়ায়, আমার আদেশ সেই নম্বরটাকে তোমরা ইন্দ্রপুরের মাটির সঙ্গে মিশিয়ে দেবে। তাই যাচ্ছি মহারাজ, তাই যাচ্ছি। তবে যাবার আগে মায়ের নামে শপথ করে বলে যাচ্ছি, ফের ফের যদি এই কামান্ড লম্পটটা আমার চোখের সামনে কোন নারীর দিক কামনার দৃষ্টি নিয়ে তাকাই, তাহলে সেই শয়তানকে ধরে হত্যা করে তার মৃত্যুটা আমি নবাব দরবারে পাঠিয়ে দেব, নবাব দরবারে পাঠিয়ে দেব। ভেবেই পাচ্ছি না দেওয়ানজি, নবাবের লোক এসে আমার শান্তিময় রাজ্যে এত অশান্তির আগুন জ্বালাচ্ছে কেন? মহারাজ, অচিরেই তাদেরকে এই দেশ থেকে বিতাড়িত করার ব্যবস্থা করুন, নইলে অস্ত্র হাতে আমরা তাদের সঙ্গে মোকাবিলা করতে বাধ্য হব। কথা বলে মুখ নই, কথা বলে কথা। সামান্য একটা হিন্দু জমিদার আমাকে বাচ্চাদের কথা বলছে, সাবাক্কুল মেরে বুঝিয়ে দেব। হলো খান সাহেব, বিচার করুন রাজা সাহেব। এই বিয়াদব মর্খা কর্মচারীকে আজকে করে সাবাক মেরে খাইয়া কেন তাদের অপরাধ? নবাবের প্যারের কর্মচারীকে বলে কিনা জানোয়ার। ভালোই তো বলেছে খান সাহেব,
2 দিন পরে হয়তো দেখবে ওই সব জানোয়ারগুলো তোমাকে জবাই করতে বাধ্য হবে। রাজা বাহাদুর, শোনুন খান সাহেব, রাজকরণীতে এসেছ, ভদ্রভাবে থাকুন। সমস্ত রাজ্যের প্রজারা তোমাকে মেহমানের মর্যাদা দিয়ে সালাম জানাবে। নইলে এই রাজ্যের বেয়াদব চাষাগুলো এই ইন্দ্রপুরের মাটিতে জ্যান্ত কবর দেবে। পারবে না রাজা বাহাদুর, ওই বিয়াদব চাষাগুলোকে ওই চার মেরে পারবে না খাসে, পারবে না, কারণ চাষাদের মুখ বড় শক্ত, অতি সহজে ভাঙে না। তাই যদি নিজের জান নিয়ে বেঁচে থাকতে চান তাহলে নবাব মহলে ফিরে যান, নইলে ওই চাষাগুলো এসে তোমার মুখটি চিড়ে ফেলবে। বিয়াদব ইন্দ্রপুরের রাজ কর্মচারীগুলো দেখছি একেবারে বিয়াদব। কায়দা কাকে বলে এরা শিখেনি দেখছি। বলে এখনো তোমাকে বাঁচিয়ে রেখেছি, নইলে 2 দিন পূর্বেই তোমার মাথা পড়ে গোল ঢেলে যুদ্ধ মেরে এই দেশ থেকে তাড়িয়ে দিতাম। বিচার করুন রাজা বাহাদুর, এই বিয়াদব কর্মচারীর বিচার। এখনো বলছি ভালোই দেশে ফিরে যাও। এসে যাব, কিন্তু আমার রাজকার তো রাজকর দেব না, কারণ 15 বছর পূর্বে আদিল সাজে রাজকর মওকুফ করে দিয়ে গেছে, সেই রাজকর আমরা আর কোনোদিন দেব না। তাহলে তামাম ইন্দ্রপুরকে আমি এক রাতের মধ্যে কারখানায় পরিণত করব। আর বলবে নবাব আদিল শাহর সমস্ত কর্মচারীদেরকে এই দুনিয়ার মুখ থেকে বিদায় নিতে হবে। হুঁশিয়ার, নবাবের গোলাম। আমি জানতে চাই তুমি এদের ছেড়ে যাবে কিনা। যাব, তবে রাজকর নিয়ে শূন্য হাতে নয়। দেব না। তাহলেই সমস্ত বিয়াদবগুলোকে আমি জাহান্নামে পাঠিয়ে দিই, তারপর আমি রাস্তা দিতে যাব। তার পূর্বে তোমার মাথা মুড়ে ঘোল ঢেলে গাধার পিঠে চড়ে এ দেশ থেকে বিতাড়িত করব। রাজা সাহেব আমাকে পশ্চাতি করছেন, ঠিক আছে? আমিও খান খালাল মির্জা মোহাম্মদ দুদিন পরেই বুঝতে পারবেন এর পরিণাম কত কঠিন, কত ভীষণ, কত ভয়ঙ্কর। আরে যাও যাও খসে, তোমাদের নবাবকে গিয়ে বলবে রাজকর না দেওয়ার অপরাধে তিনি যেন ইন্দ্রপুর দখল করতে আসে। আমরাও রইলাম সেই দিনের অপেক্ষায় প্রতিকার করতে। তারপর নবাব কর্মচারীগুলোকে দুনিয়ার মুখ থেকে সরিয়ে দিয়ে তবে আমাদের দেশের ইজ্জত আমরা রক্ষা করব। রাজা সাহেবের কি একই কথা? 15 বছর ধরে যে প্রজারা স্ত্রী পুত্র নিয়ে সুখের সঙ্গে বসবাস করছি, আমি নবাবকে সুখী করতে আমি তাদের মুখের গ্লাস কিনে নিতে পারবো না। ঠিক আছে, ঠিক আছে, আমি কেন নিতে পারবো না। ঠিক আছে। আজ আমি খালি হাতেই ফিরে যাচ্ছি, মगर আবার আসবো এই ইন্দ্রপুরে, সেদিন আর খালি হাতে ফিরবো না। আমি ইন্দ্রপুরকে আমি এক রাতে কবরখানায় পরিণত করবো। याद रखो, मेरे नाम खान मिर्जा मोहम्मद जालिम खान। নাজির খান উপযুক্ত জবাব দেব। চলে আসো।
চলুন মহারাজ। আশ্চর্য খোদার সৃষ্টি মানব, নইলে জালিম খা আর শাহজাদার চরিত্রের মাঝে এত তফাৎ কেন? মনে হয় খোদা যেন তার মাঝে স্নেহ মায়ার ভান্ডার পূর্ণ করে দিয়েছে। তা না হলে শাহজাদা কেন বলবে, সকিনা রোজ তুমি আমার জন্য মালা নিয়ে আসবে, অন্য কারো মালা আমি গ্রহণ করব না। তবে কি শাহজাদা আমাকে দূর ছাই? আমি এসব কি ভাবছি? আমার কল্পনা কি কোনোদিনও সত্য হবে? হতেও পারে। যাক, হ্যালো, তোরে বানাহারা বিনোদিনী আমি হব কালাচার, তোরে বানাহারা বিনোদিনী আমি হব কালাচার। ওরে বুঝবি তখন প্রেমে জ্বালাতন রে, ওরে বুঝবি তখন প্রেমে
হায় আল্লাহ, আপনি আপনি তাহলে লুকে লুকে সব শুনেছেন তাই না? নিশ্চয় ভুল করেছি সখিনা। 100 বার করেছেন, 1000 বার করেছেন। আপনি আসবেন জানলে এই গান আমি কিছুতেই গাইতাম না। জানো সখিনা, তোমার সুমধুর কণ্ঠে গাওয়া গান আমাকে সব কিছু ভুলিয়ে দেয়। আমার মনে হয় আমি তোমার মাঝে হারিয়ে যাই। যুবরাজ, সখিনা, না শাহজাদা না, এই আপনার মনের কল্পনা মাত্র। আমি কিবা গাইতে পারি? অনেক সখিনা, অনেক, যা আমি কখনো শুনিনি। থাক থাক, হয়েছে হয়েছে, আর বারে বারে বলতে হবে না। এই নিন শাহজাদা, এই অভাগিনীর মালাখানা গ্রহণ করুন। সখিনা, আজ মালাখানা খুব সুন্দর দেখাচ্ছে তাই না শাহজাদা? তার চেয়ে তুমি যে আরো বেশি সুন্দর সখিনা। শাহজাদা, তোমাকে যতই দেখছি ততই দেখতে ইচ্ছা করছে। আমার মনে হয় আমি তোমার মাঝে হারিয়ে যাই। শাহজাদা, সখিনা, কাছে এসো, কাছে এসো সখিনা। যেদিন তোমাকে প্রথম দেখেছি সেদিন থেকে আমি তোমার মাঝে হারিয়ে গেছি। শাহজাদা, হারিয়ে গেছি। শাহজাদা, সখিনা, শাহজাদা, বলো বলো সখিনা, রোজ রোজ তুমি এখানে মালা নিয়ে আসবে? কথা দাও, কথা দাও সখিনা, কথা দাও। কথা দিলাম, সখিনা, কথা দিলাম শাহজাদা, সখিনা, আমি রোজ রোজ আপনার জন্য মালা নিয়ে আসবো। সত্যি বলছো? সত্যি বলছি, এক সত্যি, সত্যি সত্যি, সত্যি সত্যি। সত্যি। বাহ, ঠিক আছে। সখিনা, এই সখিনা, হায় আল্লাহ, তুই তো মালা দিতে এসে একবার ওই বিদেশি সাহেবের সাথে গুজর গুজর ফুচর ফুচর আরাম করে দিয়েছিস। যাই পুরা মুখে, ভাবি, চুপ কর গাছ পাখনি। তুই কি জানিস না ওরা মানুষ নয়, ওরা হচ্ছে ভদ্রবেশী জানোয়ার। ভাবি, জানি ভাবি। জালিমকার অত্যাচারে তোমরা বুঝি আজ খেপে গেছো তাই না? ও মা, তুমি বুঝি ব্যস্ত থেকে নেমে এসেছো তাই না? তোমরা যে কারো মহাপুরুষ তা আমার ভালো করে জানা আছে। ভাবি, তুমি কাকে কি বলছো ভাবি? ও মা, দরদ কত! এই বলি, মারা কিছু শুনি, শুনি কি নিশ্চয়ই কোনো জাদু করেছে, নইলে আমরা যাদেরকে দুই চোখে দেখতে পাই না। আর এই হত ছাড়ি কিনা, এই চলে আয় বলছি, চলে আয় বলছি। ভাবি, আজ যদি তুই কোনোদিন এখানে আসবি তবে তোর একদিনকে আমার কয়েকদিন বলে রাখলাম না। ভাবি, সত্যি তুমি রসিক। আমার মনে হয় ভাই সাহেব এর চেয়ে বেশি, তাই না? হায় আল্লাহ, এই বিদেশি দেখছি যে সেই লোক নয়, নইলে এর মধ্যে ভাবি ভাই সাহেব কথা শুনে মনে হয় আমার জন্য একমার পেটের ভাই। বলে এই হতচ্ছাড়ি, হয়তো তোকে বস মনে সারবে, বুঝলি? এই বলে বেহার মতো হাসছিস কেন রে? সত্যি ভাবি, তোমাদের এই ইন্দ্রপুরে এসে তোমাদের মতো সরল প্রাণ মানুষগুলোর কথা ভেবে আমি মুগ্ধ হয়ে গেছি। তোমাদের কথাবার্তা আর প্রাণ ঢালা ভালোবাসা আমাকে পাগল করে তুলেছে। তাই নাকি? হ্যাঁ, তোমার সঙ্গীটি কিন্তু মোটো ভালো নয়। ভাবি, ও হচ্ছে আস্ত একটা চামার। হ্যাঁ হ্যাঁ, আস্ত একটা চামার। ভাবি, চুপ কর শয়তানি। ও বুঝে নিয়েছি, শরম লাগছে? তবে জানা কে তোকে আটকে রেখেছে?
ভাবি হ্যাঁ তোমাকে বলছি, যদি আমাদের এই ভালোবাসা নেই এই ইন্দ্রপুরেতে থাকতে চাও, তাহলে তোমার ওই লম্পট ঝঙ্কিটাকে বিদায় করতে হবে। তা না হলে আমরা তাকে জুতো পেটে করে বার করে দেব। ভাবি। কথাটা যেন মনে থাকে। হ্যাঁ, আবার কাকে জুতা পেটা করছো ভাবি? নবাবের ওই পাঁচাটা কুত্তাটাকে। বুঝেছি বুঝেছি, জালিম খার বিরুদ্ধে অভিযোগ নেই বুঝি শাহজাদার নিকট তোমরা ছুটে এসেছো। আপনি ঠিকই বলেছেন যুবরাজ। বিচার তোমরা ঠিকই পাবে ভাবি। আজই সেই লম্পটটাকে দেশ থেকে বিতাড়িত করা হবে। এবার তুমি যাও ভাবি। তাহলে বেশ, আমি তাই যাচ্ছি। যদি এই কার্যকারীদের আদায়ের নামে অত্যাচারের চাবুক তুলে নেয়, তাহলে ওদের স্থান হবে এই মাটির নিচে। আর যদি মোহাম্মদ নবী জানতে চায়, থাকতে চায়, তারা থাকবে, তাদেরকে দেব আমি হাজার 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 হাজার। দেখলেন শাহজাদা, এদেশের মানুষগুলো কত সরল, কত উদার তাদের প্রাণ। আর শয়তান জালিম খা নাকি অত্যাচারের আঘাতে যে মাটির মানুষগুলো একেবারে পাগল হয়ে গেছে। সেজন্য আমি খুবই মর্মাহত যুবরাজ। এই দেশে এসে এই দেশের সরল প্রাণ মানুষগুলোর প্রাণ ঢালা ভালোবাসা পেয়ে আমি জন্মভূমির কথা ভুলেই গিয়েছিলাম। ভেবেছিলাম এই দেশে আরো কিছুদিন কাটিয়ে যাব, কিন্তু তার হলো না। শয়তান জালিম খান অত্যাচারে আমাকে আবার দেশে ফিরে যেতে হচ্ছে। না শাহজাদা না, আপনাকে আমরা এক্ষুনি দেশে ফিরে যেতে দিচ্ছি না। আপনি সারা রাজ্যময় ঘুরে দেখুন এদেশের দিনহীন প্রজারা কত কষ্টে দিনবাদ কাটাচ্ছে, তবেই বুঝতে পারবেন এদের পক্ষে রাজকর দেওয়া সম্ভব কিনা। তা আমি অনেক আগেই বুঝেছি যুবরাজ। তবে সব চাইতে বেশি সান্ত্বনা পেয়েছি এই ভেবে যে ইন্দ্রপুরের দিনহীন প্রজাদের পেটে ভাত না থাকলেও তাদের মুখের মিষ্টি হাসি আর প্রাণ ঢালা ভালোবাসা এখনো বিলীন হয়ে যায়নি, বিলীন হয়ে যায়নি। এবার চলুন শাহজাদা, তো বন্যার পানি প্রতিরোধ করবার জন্য সমস্ত কৃষকেরা মিলে সুজনখালিতে যে বাঁধ তৈরি করেছে সেটা আপনাকে দেখিয়ে আসি। বেশ, এবার আপনি যান, আমি আসছি। চলো সখিনা, আমরাও যাই। দুটি মনে লেগে গেছে জোড়া, দুটি বুকে একই জ্বালা পোড়া প্রেম। এমনই তো হয়, এমনই তো হয় প্রেম, এমনই তো হয়, এমনই তো হয়। দুটি মনে লেগে গেছে জোড়া, দুটি বুকে একই জ্বালা পোড়া প্রেম। এমনই তো হয়, এমনই তো হয় প্রেম, এমনই তো হয়, এমনই তো হয়।
শুনেছেন পুনরায় রাজকর আদায় করতে গেলে নাকি মাথা মুড়ে খোল ঢেলে গাধার পিঠে চড়ে দেশ থেকে তাড়িয়ে দেবে ছেলে। সেই শয়তানের এত বড় দুঃসাহস, সেই শয়তান যার অনুগ্রহে ইন্দ্রপুরের রাজসিংহাসনে অধিষ্ঠিত হয়েছে, তার কর্মচারীকে বেজ্জতি করার শাস্তি, সেই বেয়াদবটাকে এমন কঠোর শিক্ষা দেব যা কোনদিন কল্পনা করেনি। সেই জন্যই তো আমি অধ্যশাসে ছুটে এসেছি জয়নাব, আপনি এর চরম ব্যবস্থা নিন জয়নাব। শাহজাদা মহারাজ সেখানে কি করছে? শাহজাদার জন্যই তো রাজকর আদায় করা সম্ভব হলো না জয়নাব। শাহজাদা সাধারণ লোকের সঙ্গে মিশে আমার রাজকর আদায়ে বাধা দিয়েছে। ভুল করেছি জালিম খাঁ, সেই মহামান্য পুত্রকে তোমার সঙ্গে ইন্দ্রপুর পাঠিয়ে আমি বড্ড ভুল করেছি। জালিম খাঁ, তুই যাত্রা করবে ইন্দ্রপুরে, রাখো জালিম খাঁ। এবার শুধু কার রাজকর আদায়ের জন্য নয়, কাফের সমুদ্র সেনের পাল্টা জবাব দিতে, পাল্টা জবাব দিতে, পাল্টা জবাব দিতে। যে প্রজারা তোমার বিরুদ্ধাচরণ করবে তাদেরকে ঘর বাড়ি জ্বালিয়ে পুড়ে ছারখার করে দেবে। তারপর বেয়াদব বেশরম সমুদ্র সেনকে গ্রেফতার করে আমার দরবারে হাজির। ঠিক আছে জনাব, আমি শুধু আপনার হুকুমের অপেক্ষায় ছিলাম। শয়তান সমুদ্র সেন, শয়তান সমুদ্র সেন, তুমি সেদিন রাজ দরবারে বসে এই জালিমি খাকে বেজ্জত করেছিলে। এইবার দেখতে পাবে এই জালিমি খার রাতের মধ্যে সমগ্র ইন্দ্রপুরকে আমি জ্বালিয়ে পুড়িয়ে ধ্বংসের স্তূপে পরিণত করব। তবে আমার নাম জালিমি খা। এবার ইন্দ্রপুরে প্রবেশ করতে হলে আপনি যাদের জন্য কবর খোঁড়বার ব্যবস্থা করছেন সেই কবরেই কিন্তু আপনাকে নেমে যেতে হবে। ভাইজান, তাহলে কি ভাববো জনাবের আশকালাপে হুসেন মাহমুদ বারবার আমাকে বেজ্জতি করছে। আমি তোমাকে আজ আদেশ করেছি, সে আদেশ প্রতিপালন করো। এতই যদি আপনার তাকত থাকবে তাহলে রাতের অন্ধকারে ওই ইন্দ্রপুর থেকে চুরে নেই পালিয়ে এলেন কেন? দু চারজন মুরাদকে তো সঙ্গে নিয়ে আসলে পারতেন। জনাব, রাজভাতা যদি এইভাবে আমাকে বারবার বেজ্জতি করেছে তাহলে আমি তোমার জালিম খাঁ তোমাকে যে আদেশ দিয়েছি সে আদেশ প্রতিপালন করবে। শুনুন খাঁ সাহেব, এবার ইন্দ্রপুরে যেতে হলে আপনার ওই মূল্যবান মাথাটা কিন্তু আগ্রাপুরের মাটিতেই রেখে যাবেন, নইলে ইন্দ্রপুরের প্রজা সাধারণ যেমনি ভাবে খেপে আছে আপনার ওই মাথাটা কেটে তারা জীবন্ত কবর আমি যাচ্ছি, এই বেয়াদবদেরকে বুঝিয়ে দেব জালিমি খার মাথা নেবার ইচ্ছা প্রকাশ করলে নিজের মাথাটায় গিয়ে দিতে হয়। মার্জনা করি না আলিবন্দি, এবার শুধু হাতে ফিরে এলে এই হাতিয়ার আমি নিজের হাতেই তোমার কলিজায় বসে তার হাতে বান্দার বান্দা এই জালিমি খা
হবে জিন্দাবাদ পালাই। এবার বলুন ভাইজান, এই চক্রান্তের কারণ কি? নবাবকে তার ভ্রাতার কাছে কৈফিয়ত দিতে হবে। নিশ্চয়, কারণ নবাব যদি ভুল পথে গিয়ে যায় তাকে ওই পথ থেকে ফিরিয়ে আনাই হবে তার হিতাকাঙ্ক্ষীর কর্তব্য। তাই আজ আমি কর্তব্যের তাগিদে আপনার কাছে কৈফিয়ত দিতে এসেছি। না না, অসম্ভব। একটা অপদার্থের কাছে নবাব নাদির শাহ কোনোদিন কৈফিয়ত দিতে পারে না। তাহলে যে আপনার ধ্বংসকে কেউ রোধ করতে পারবে না ভাইজান। বড় ভাই বেঁচে থাকতে যে ইন্দ্রপুরের রাজকর মওকুফ করে দিয়ে গেছে, সেই ইন্দ্রপুরের রাজকর আদায়ের জন্য ওই শয়তান জালিম খাকে লেলিয়ে দেওয়া আপনার মোটেই ঠিক হয়নি। হুসেন মাহমুদ ভাইজান, সে চিন্তা করবে নবাব নাদির শাহ তার গোলাম তাকে নিয়ে তার একটা অপদার্থ ভাইয়ের মাথা কামাতে হবে না। অপদার্থ বলেই তো এই নবাব দরবারে কোনোদিন কোনো কাজের কৈফিয়ত নিতে আসেনি ভাইজান, কিন্তু আজ আমি বিবেকের তাড়নায় আসতে বাধ্য হয়েছি। বলুন ভাই সাহেব, জবাব দিন যে ইন্দ্রপুরের প্রজা সাধারণরা তাদের স্ত্রী পতনে সুখের সংসারে বাস করছিল, সে যে রাজার প্রতি খুশি হয়ে তারা ন্যায়ের পূজা দিচ্ছিল, সেই ইন্দ্রপুরকে কবরস্থায় পরিণত করবার জন্য আবার কেন ওই জালিম খাকে পাঠিয়েছেন? তারা তো রাজকর দেয় না, অবরন্ত নবাব কর্মচারীকে বেইজ্জত করেছে। ভালোই করেছে ভাইজান। আমি হলে এই শয়তান জালিম খাকে জীবন্ত সমাধি দিতাম। ভাইজান, এখনো বলছি আপনি ওই শয়তানটাকে ফিরিয়ে আনুন, নইলে এই হোসেন মাহমুদ অস্ত্র হাতে আবার ছুটে যাবে সেই ইন্দ্রপুরের বাড়িতে। তারপর তোমাদের মতো বেঈমানদের বুঝিয়ে দেবে এ বেঈমান রাজত্ব বেশি দিনের নয়। তোমায় দেখছি সীমা অতিক্রম করে চলেছ। তোমার ইয়াদ রাখা উচিত আমি এখন নবাবের সামনে কথা বলতে গেলে তোমাকে সংশোধন হতেই হবে। ভাইজান, নিজের ভাইকে যে হত্যা করে এই মসনদে অধিষ্ঠিত হতে পারে, তার পক্ষে দুনিয়াতে এমন কোন কাজ অসাধ্য থাকতে পারে না। তাই আমি তাকে ভাই বলে মেনে নিতে পারছি না। আমিও তাকে ভাই বলে মেনে নিতে পারছি না। আমার কাজের কৈফিয়ত চাইতে এসেছো, তাই আজ থেকে আমি মনে করব আমার ভাই বলে কেউ ছিল না। আজ থেকে তুমি আমার চরম শত্রু, চরম শত্রু। এ তো আর নতুন কথা নয়। পৃথিবী সৃষ্টি হবার পর থেকেই ভাইয়ের শত্রু ভাই, এমনি ভাবে দিন চলে আসছে। হে মেহেরবান খোদা, তুমি আমায় বলে দাও, কেন আমার ভাইজানকে হত্যা করে আমার ভাইজান মসনদে হয়েছে? আমি যে আর স্থির থাকতে পারছি না। কেন আমার সরাব আরে বুড়ো নয় সোরা নিয়ায় তোর মাথা হারাম জাদা। মাথা ব্যথা না হুজুর, আমার কোনো ব্যথা জাদা নাই। তোকে আমি কতল করব হারাম জাদা। হুজুর বলছি সোরা আমাদের ওই হুজুর বলুন ওই যা হব নাকি, উনি যাবে সুর দিতে আমাকে নিষেধ করেছে। বেশ, বাইজিকে ডাক। কি বললে? মাইজি? না হুজুর, আমার কোনো
মাইজি টাইজি নাই, তবে ডাকবো কাকে? এই এই উল্লুক, মাইজিকে বললে বাইজি বাইজি। ও ভাইজি, হ্যাঁ সে কথা জুড়ে বল